ঘড়ির কাঁটায় এখন সন্ধে 7টা। গাড়ি ডাউনটাউন মলের সামনে অটো থেকে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে ভেতরে ঢুকল। ও দেখল সুরেশ কোণের একটা টেবিলে বসে আছে। সরি 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 গো, একটু লেট হয়ে গেল। কাকিমা কেমন আছেন এখন? ওই আগের মতনই। ডাক্তার বলছে ইমিডিয়েটলি মাকে অ্যাডমিট না করালে মাকে আর বাঁচানো যাবে না। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু কিন্তু এখন তো তাহলে অনেক টাকার ব্যাপার। টাকাটা কি অ্যারেঞ্জ করেছো? না, কোত্থেকে আর করবো, পকেটে একটা টাকাও নেই। কি যে করব কিছুই বুঝতে পারছি না। তাহলে এখন কি হবে? সুরেশ এবার গার্গীর দুটো হাত চেপে ধরল। গার্গী, গার্গী, তুমি তো জানো তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছুই করতে পারি। সে তো বুঝলাম, আর আর এই কথাটা তো তুমি আগেও অনেকবার বলেছো, কিন্তু কিন্তু কাকিমার এই অবস্থা, আর আর আমি বা কতদিন আমাদের এই রিলেশনশিপটা বাড়িতে লুকিয়ে রাখবো বলো তো? বাড়ি থেকে তো আমাকে প্রচণ্ড বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি সব কিছুই জানি গার্গী। শোনো শোনো, একটা প্ল্যান আছে। প্ল্যান? কি কি- কিসের প্ল্যান? দেখো গার্গী, তোমাকে এখন পুরো ব্যাপারটা খুলে বলতে পারবো না। শুধু এটুকুই তোমাকে বলতে চাই যে আগামী 7ই ডিসেম্বর রাজশ্রীর রিসেপশনে যে করে হোক আমাদের সিইও মিস্টার চ্যাটার্জিকে তোমাকে আনতেই হবে। এসব তুমি কি বলছো কি সুরেশ? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি তো মিস্টার চ্যাটার্জিকে খুব ভালো করে চেনো। মিস্টার চ্যাটার্জির 7 তারিখে মুম্বাইয়ে একটা খুব ইম্পর্ট্যান্ট মিটিং আছে। ফ্লাইটের টিকিট পর্যন্ত কাটা হয়ে গেছে। সুরেশের মাথার ওপরে যেন আকাশ ভেঙে পড়ল। সর্বনাশ! কি হবে তাহলে এখন? আচ্ছা গার্গী, কোনোভাবে কি এই মিটিংটাকে ক্যান্সেল করানো যায় না? সুরেশ, তোমার মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। তুমি বরঞ্চ কোনো মেন্টাল হসপিটালে গিয়ে আগে নিজের ট্রিটমেন্টটা করাও। মিস্টার চ্যাটার্জি আজ পর্যন্ত কোনো মিটিং মিস করেছেন? তুমি কি সেটা দেখেছো? তুমি তো জানো যে মিস্টার চ্যাটার্জি পান থেকে চুন খসলেই কেমন করেন। আর আর আমি কি না ওনার ক্লায়েন্টদের সাথে ইম্পর্ট্যান্ট একটা মিটিং সেটা ক্যান্সেল করিয়ে দেবো? শোনো, স্বয়ং ভগবান এলেও এটা সম্ভব নয়। গার্গী প্লিজ, প্লিজ, এটা তোমাকে করতেই হবে। এটার উপর আমাদের পুরো ভবিষ্যৎ নির্ভর করছে অনেকটাই। এইসব তুমি কি বলছো কি সুরেশ? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আর আমি যদি এটা করি তবে আমার চাকরিটার থাকবে ভেবেছো তুমি? গার্গী, গার্গী, তুমি বুঝতে পারছো না। প্ল্যানটা যদি সাকসেস হয়, আমার মনে হয় না এই জীবনে তোমাকে আর কোনোদিনও চাকরি করতে হবে। হ্যাঁ, মানে কি বলতে চাইছো কি তুমি সুরেশ? গার্গী, আমি তোমাকে পুরো 2 কোটি টাকা দেব। শুধু 7ই ডিসেম্বর যে করে হোক আমাদের সিইও মিস্টার চ্যাটার্জিকে রাজশ্রীর রিসেপশনে তোমাকে নিয়ে আসতেই হবে। গার্গীর কিছুক্ষণ যেন কোনো কিছু বিশ্বাসই হচ্ছিল না। খানিকক্ষণের জন্য ও থ মেরে গেল। এইসব তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি গার্গী। যা বলছি ভাবনা চিন্তা করেই বলেছি। গার্গী কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপরে কিছু একটা ভেবে বলল, সেসব তো নয় বুঝলাম, কিন্তু তোমার প্ল্যানটা কি সেটা তো বলবে। পরে যদি কোনো পুলিশের কেস হয় তাহলে তখন তো আমিও ফাঁসবো। তোমার তোমার কোনো ভয় নেই গার্গী। কোনো পুলিশের কেস হবে না। আর আমার থাকতে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি শুধু তুমি শুধু মিস্টার চ্যাটার্জিকে যে করেই হোক 7ই ডিসেম্বর রাজশ্রী রিসেপশনে নিয়ে এসো। গাড়ি
নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালো। তারপর এদিক ওদিক কিছু একটা দেখে নিয়ে বলল, তোমার কাজ হয়ে যাবে, কিন্তু টাকাটা আমি ক্যাশ নেব। শত যন্ত্রণার মধ্যেও নিশ্চয়। একটা হাসি ফুটে উঠল সুরেশের মুখে। সুরেশ ঘাড় নেড়ে সম্মতি জানালো। কিছু প্রয়োজনীয় নথি সাজাতে সাজাতে অ্যাডভোকেট দেবযানী চিৎকার করে বলে উঠলেন, মাই লর্ড, এবার আমি কাঠগড়ায় ডেকে নিতে চাইব মিস গার্গী চৌধুরীকে। গার্গী দর্শকদের আসনের একদম মাঝামাঝি বসেছিল। আজকের এই বিচার সভায় যে গার্গীকে কোনোভাবে ডাকা হতে পারে, হয়তো সে সেটা আশা করেনি। তাকে দেখে কিছুটা নার্ভাস মনে হচ্ছিল। গার্গী ধীর পায়ে কাঠগড়ায় এসে দাঁড়ালো। যাহা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলিব না। ম্যাডাম, আপনার নামটা বলবেন। আমার নাম গার্গী চৌধুরী। তা আপনি কি করেন সেটা আদালতে একবার সবার সামনে একটু পরিষ্কার করে বলবেন। আমি আমি মিস্টার চ্যাটার্জির, মানে আমাদের কোম্পানির সিইও, ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কাজ করি। আচ্ছা, তা মিস গার্গী, এই কথা কি সত্যি যে মাত্র 4 বছর হলো আপনি এই কোম্পানিতে জয়েন করেছেন? হ্যাঁ ম্যাডাম, আমি মাত্র 4 বছর আগেই এই কোম্পানিতে জয়েন করি। আপনি এর আগে কি কোথাও চাকরি করতেন? না ম্যাডাম, এর আগে আমি কোথাও জব করিনি। ও, তা আপনি এই কোম্পানিতে কি পোস্টে জয়েন করেছিলেন মিস গার্গী? আমি এই কোম্পানিতে আজ থেকে 4 বছর আগে সেলস এক্সিকিউটিভ হিসেবে জয়েন করেছিলাম। আপনার কেরিয়ার গ্রোথ খুব ইমপ্রেসিভ মিস গার্গী চৌধুরী। মাত্র 4 বছর চাকরি করে আপনি কি না সেলস এক্সিকিউটিভ থেকে সোজা মিস্টার চ্যাটার্জির পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। ও আহ, যেখানে সুরেশ মোহনদের মতো ছেলেরা 10 বছর ধরে দিন রাত মেহনত করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে গেছে, মুখ বুঝে কোনো প্রমোশন পায়নি, একই পোস্টে থেকেছে, চাকরি করে গেছে, কথা শুনে গেছে, আর সেখানে আপনি কি না, আই মাস্ট সে ইয়োর ক্যারিয়ার গ্রোথ হ্যাজ বিন ট্রুলি ইমপ্রেসিভ মিস গার্গী। অবজেকশন মাই লর্ড, আমার বিরোধী পক্ষের উকিল মিস দেবযানী চ্যাটার্জি এই সমস্ত অহেতুক কথা বলে আদালতের মূল্যবান সময় নষ্ট করছেন। এই সমস্ত প্রশ্নের বা গার্গী চৌধুরীর সাথে এই কেসের দূর দূরান্ত পর্যন্ত কোনো সম্পর্ক নেই। সম্পর্ক আছে মাই লর্ড, আমি আদালতের কাছে এটা আগেও প্রমাণ করেছি এবং ভবিষ্যতেও প্রমাণ করব যে আমার প্রত্যেকটা প্রশ্নের এই কেসের সাথে সম্পর্ক আছে। ওভাররুলড। আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন মিস চ্যাটার্জি। থ্যাংক ইউ মাই লর্ড। তো আমরা কোথায় ছিলাম মিস গার্গী চৌধুরী? মিস্টার চ্যাটার্জির যখন কোথাও কোনো মিটিং থাকতো বা অ্যাপয়েন্টমেন্ট থাকতো, আপনি সেইগুলোকে নোট রাখতেন, রাইট? অ্যান্ড আপনি সেখানে কোঅর্ডিনেট করতেন, অ্যাম আই রাইট মিস গার্গী? হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। আপনি কি আদালতের সামনে বলবেন যে 7th ডিসেম্বর মিস্টার চ্যাটার্জির মুম্বাইয়ে যে মিটিংটা ছিল সেটা কেন ক্যান্সেল হয়েছিল? গার্গীর কপালে এবার বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু হলো। ওর গা হাত যেন ঠান্ডা হয়ে আসছে। কিন্তু গার্গী এত সহজে হার মানার পাত্রী নয়। যদিও এই সমস্ত প্রশ্নের মুখোমুখি কখনো সে হতে পারে, সেটার জন্য প্রস্তুত ছিল, কিন্তু সেটা এত তাড়াতাড়ি এবং এইভাবে আদালতের সবার সামনে হতে হবে সেটা সে কখনোই স্বপ্নেও ভাবেনি।
গার্গী খানিকটা আমতা আমতা করে কিছু একটা বলতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই অ্যাডভোকেট মিস দেবযানী গার্গীকে কটাক্ষ করে বলে উঠলেন, আমতা আমতা করা ছাড়া যে আপনার কিছুই বলার নেই মিস গার্গী, সেটা আমি জানি। থাক, আপনাকে কিছু বলতে হবে না, আমিই বলছি। মাই লর্ড, 7th ডিসেম্বর মিস্টার চ্যাটার্জির মুম্বাইতে একটা খুবই ইম্পর্টেন্ট মিটিং ছিল। মিস্টার চ্যাটার্জি যদি সেই মিটিংটা অ্যাটেন্ড করতেন তাহলে তিনি রাজশ্রীর পার্টিতে আসতে পারতেন না এবং নিজের অজান্তে এই কেসের সাথেও জড়িয়ে পড়তেন না। এটা সুরেশ এবং গার্গী দুজনেই খুব ভালো করে জানতো। এই জন্যই মিস গার্গী চৌধুরী মুম্বাইয়ে ফোন করে মিথ্যে কথা বলে মিটিংটাকে ক্যান্সেল করার। যে মিস্টার চ্যাটার্জি গুরুতরভাবে অসুস্থ, যেটা মিস্টার চ্যাটার্জিও জানতেন না, এবং কোনোভাবেই তিনি এই মিটিংটা অ্যাটেন্ড করতেই পারবেন না। অ্যান্ড তিনি মিস্টার চ্যাটার্জিকে পরে জানান যে মুম্বাইয়ের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে। দ্য লাস্ট থিং ইজ, তিনি চাইলে মানে মিস্টার চ্যাটার্জি চাইলে রাজশ্রীর রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতেই পারেন সেই দিন সন্ধেবেলা। না, এইসব এইসব একেবারে মিথ্যে কথা, একেবারে মিথ্যে কথা। না, এইসব মিথ্যে কথা। মিথ্যে? কিভাবে চিৎকার করে বলছেন আপনি মিস গার্গী চৌধুরী? মিথ্যে কথা আপনি বলছেন, সেটাও আবার আদালতে সবার সামনে দাঁড়িয়ে। আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, এমনকি আমরা মুম্বাইয়ে ফোন করে মিস্টার চ্যাটার্জির ক্লায়েন্টদের কাছেও কনফার্ম করেছি যে সেই দিন ওনাদের তরফ থেকে কোনো মিটিং ক্যান্সেল করা হয়নি। আপনি ওনাদেরকে ফোন করে মিথ্যা কথা বলে মিটিংটা ক্যান্সেল করিয়েছেন। ভয়ে আতঙ্কে গার্গী যেন কাঠ হয়ে গেল। আর শুধু তাই নয় মাই লর্ড, এমনকি মিস্টার চ্যাটার্জি যাতে কোনোভাবেই সেই দিন রাজশ্রীর রিসেপশন পার্টি মিস না করেন, সেই জন্য বারবার ফোন করে মিস্টার চ্যাটার্জিকে গার্গী রাজি করান এবং বলতে থাকেন যে আজকের যদি মিস্টার চ্যাটার্জি রাজশ্রীর রিসেপশনে না যান তাহলে রাজশ্রী খুবই খারাপভাবে নেবে এই পুরো ব্যাপারটাকে। মাই লর্ড, এটা আদালতের কাছে বলতে আমার কোনো বাধা নেই যে রাজশ্রীর প্রতি মিস্টার চ্যাটার্জির একটা সফট কর্নার বরাবরই ছিল, যে কারণে গত সাইকেল মিটিংয়ে প্রমোশন লিস্টে মোহনের নাম থাকা সত্ত্বেও তিনি মোহনের নাম বাদ দিয়ে রাজশ্রীর নাম ইনক্লুড করিয়েছিলেন, কারণ তিনি রাজশ্রীকে পছন্দ করতেন। প্রথমে মিস্টার চ্যাটার্জি শরীর খারাপের বাহানা দিয়ে রাজশ্রীর রিসেপশন পার্টিতে যেতে অনিচ্ছুক হলেও পরে যেতে রাজি হন, যদিও সেটা গার্গী চৌধুরীর অনুরোধে। এরপর যে ঘটনাটা ঘটে সেটা কিছুটা এরমভাবে হয়। পার্টি যখন প্রায় শেষ হওয়ার মুখে, তখন গার্গী মিস্টার চ্যাটার্জিকে বলেন উনি যেন অবশ্যই সেক্টর 3 ডাউনটাউন মলের রাস্তা দিয়েই যান। তার কারণ অন্যদিকের রাস্তায় নাকি গার্গী আসার সময় দেখেছে সেখানে কাজ হচ্ছে এবং সেখানে রাস্তা বন্ধ থাকার সম্ভাবনা রয়েছে। গার্গী এটা খুব ভালো করেই জানতো যে মিস্টার চ্যাটার্জি কোনোদিনও তার কথা ফেলতে পারেনি না উনি, কারণ মিস্টার চ্যাটার্জি গার্গী ছাড়া অন্ধ বলা যেতে পারে। আর তারপরে যে ঘটনাটা ঘটেছে আমরা সবাই জানি। অনিচ্ছাকৃতভাবে মিস্টার চ্যাটার্জি এই ঘটনার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যান। মাই লর্ড, এই হলো মিস গার্গীর 7th ডিসেম্বরের কল রেকর্ড, যেখানে দেখা যাচ্ছে 7th ডিসেম্বর মোট 27 বার গার্গীর সাথে সুরেশের কথা হয়েছিল। মাই লর্ড, এটা পুরো ব্যাপারটা একটা পূর্ব পরিকল্পিত
ষড়যন্ত্র, একটা অনেক বড় প্ল্যান বলতে পারেন, আর যার মাস্টারমাইন্ড হলেন দুজন, মিস্টার সুরেশ অ্যান্ড মিস গার্গী। মাই লর্ড, গার্গী এবং সুরেশ একই অফিসে একই সাথে কাজ করতেন। যদিও সুরেশ গার্গীর থেকে প্রায় 6 বছরের সিনিয়র, তা সত্ত্বেও গার্গী যেভাবে প্রমোশন পেয়েছেন, ওপরে উঠেছেন, সেটা কিন্তু সবার কাছে একটা খুবই অবাক করা ব্যাপার। তবে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক ছিল, এবং সেটা কিন্তু শেষ দিন পর্যন্ত অটুট ছিল, যতদিন না মিস্টার সুরেশ মারা গিয়েছেন। মাই লর্ড, এবার আমি কাঠগড়ায় যাকে ডেকে নিতে চাইব, তাকে দিয়েই এটা প্রমাণিত হবে যে আমার মক্কেল মোহন সেন সম্পূর্ণভাবেই নির্দোষ। মাই লর্ড, আমি কাঠগড়ায় ডাকতে চাইব মিস্টার অমিতাভ নন্দীকে। নামটা শোনা মাত্রই যেন বুকের ভেতরটা ধড়াস করে উঠল অনিন্দিতার। ওর মনে চলতে থাকলো, সর্বনাশ, এই লোকটা আবার কোথা থেকে এলো? একজন ভদ্রলোক কাঠগড়ায় এসে দাঁড়ালেন। তার পরনে সাদা ব্লেজার, সাদা প্যান্ট এবং গলায় টাই। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আপনার নামটা একটু বলবেন? আমার নাম অমিতাভ নন্দী। মিস্টার নন্দী, আপনি অনিন্দিতাকে কিভাবে চেনেন? একটু খুলে বলুন আমাদের সবাইকে। মাই লর্ড, আমার একটা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে। আমি বেশিরভাগ সময়টাই দুবাইতে থাকি। বছরেই 1-2বার কলকাতাতে কাজের সূত্রে আসতে হয়। তো 2016 সালে আমি যখন কলকাতায় আসি, তখন আমার সাথে অনিন্দিতার পরিচয় হয়। মিস্টার নন্দী, কিভাবে আপনার অনিন্দিতার সাথে পরিচয় হয় সেটা যদি আপনি আদালতের সামনে একটু বলেন ভালো হয়। মাই লর্ড, রাধিকা অনিন্দিতাকে আমার কাছে পাঠিয়েছিল। সত্যি বলতে আমি রাধিকার ক্লায়েন্ট ছিলাম, আর সেই সময় আমি কলকাতাতে এলেই আমি এবং অনিন্দিতা কলকাতা একসাথে সময় কাটাতাম। কখনো কখনো বিভিন্ন রেস্তোরাঁতে বা কখনো কোনো বড় আবাসনে। অবজেকশন মাই লর্ড, এখানে অহেতুক মিস সেনকে কেন টানা হচ্ছে আমি তো সেটাই বুঝতে পারছি না। এই ঘটনার সাথে এই কেসের কি সম্পর্ক? সম্পর্ক আছে মাই লর্ড, সেটা আমি অবশ্যই প্রমাণ করে দেবো যে সম্পর্ক আছে। অবজেকশন ওভাররুল। আপনি বলুন মিস্টার নন্দী। আমি যখন 2018-তে কলকাতায় আসি, অনিন্দিতা আমাকে ব্ল্যাকমেল করা শুরু করে। ওর কাছে আমার কিছু ভিডিও ছিল এবং আমাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি, যেগুলো আমরা একসাথে কাটিয়েছিলাম। ও আমার কাছে 10 লাখ টাকা ডিমান্ড করতে থাকে এবং আমাকে থ্রেটও করে যে আমি ওকে টাকাটা না দিলে ও এগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবে এবং আমার ফ্যামিলি মেম্বারদেরকেও ওগুলো দেখাবে। মাই লর্ড, টাকার অভাব আমার নেই, কিন্তু সেই সময় আমি আমার নিজের আত্মসম্মানের কথা ভেবে আমি ওর শর্ত মেনে নিই। তবে 10 লাখ টাকা একবারে দেওয়া সম্ভব হয়নি আমার পক্ষে, তাই পরে অনিন্দিতা 3 লাখ টাকা রাজি হয়। পয়েন্ট টু বি নোটেড মাই লর্ড, মিসেস সেন একজন দুশ্চরিত্রা মহিলা। নিজের নামে 10 কোটি টাকার লাইফ ইন্স্যুরেন্স হয়তো খুব বড় বড় বিজনেসম্যানদের নামেও থাকে না, আমার নামেও নেই, আমাদের অনেকের নামেই নেই। এখানে বাড়িতে রিভলভার রাখা, এতে এটা প্রমাণিত হয় যে ওনার শত্রুর কোনো অভাব ছিল না। আরও একটা বড় বিষয়, মিসেস সেন, ওনার শত্রুর লিস্টের কোনো খামতি ছিল না, কোনো কমতি ছিল না। আর এই শত্রুর লিস্টে আরও এক শত্রু ছিল, আর সে হলো মোহনের ছোটবেলার বন্ধু সুরেশ নিজে। অনিন্দিতার কন্ট্যাক্ট লিস্ট চেক করে যেটা পাওয়া গেছে ওই নাম্বার থেকে, সুরেশের নাম্বারে বেশ কয়েকবার ফোন গেছিল ঘটনার দিন রাতে। পুরনো কোনো বোঝাপড়া স্বার্থেই মোহনের অনুপস্থিতিতে সুরেশ অনিন্দিতার সাথে কথা বলতে আসে। সেই সময় ওনাদের মধ্যে কথা কাটাকাটিও হয়, চিৎকার চেঁচামেচিও হয়।
এবং অনিন্দিতা সুরেশকে শ্যুট করে। দ্যাটস অল মাই লর্ড। এই এই অনিন্দিতা সেনের মতো মেয়েরা হলো আমাদের সমাজের জন্য একটা কলঙ্ক। জানি না এরা আরও কত ছেলের জীবন এরমভাবেই নিজের স্বার্থে নষ্ট করেছে। আমি আদালতের কাছে এটাই রিকোয়েস্ট করব যে অনিন্দিতাকে আইনের আওতায় আনা হোক, কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, আর আমার মক্কেল মোহন সেনকে মুক্তি দেওয়া হোক। জায়গাটা বেশ নির্জন। এখন জানুয়ারি মাসের হাড় কাঁপানো ঠান্ডা। একটা ছায়ামূর্তি মনে হলো গাড়ি থেকে নেমে আস্তে আস্তে এদিকেই আসছে। এইদিকে একজন অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল লোকটার জন্য। দুজনারই মুখ ভালো করে অন্ধকারে বোঝা যাচ্ছে না, তবে একজনের হাতের দামি রোলেক্সের ঘড়িটা মাঝে মাঝে চকচক করছে। গুড ইভিনিং বস। হ্যাঁ বল, কি খবর? বস, অনিন্দিতা মেয়েটা তো একদম সব কিছু গড়বড় করে দিয়ে বসে আছে। আমার মনে হয় না ওকে দিয়ে আর কোনো কাজ হবে। সেটা তো বুঝতে পারলাম, কিন্তু ওকে ছাড়া তো এখন মিস্টার চ্যাটার্জির কাজ পর্যন্ত পৌঁছানো সম্ভব না। স্যার, আজকের কোর্টে যা হলো তাতে মনে হয় না যে ওকে দিয়ে আর কোনো কাজ হবে। অ্যাডভোকেট দেবযানী চ্যাটার্জি ওইদিকে মোহনের হয়ে কেস লড়ছেন। নামটা শুনে ভদ্রলোক যেন একটু ঘাবড়ে গেলেন। কি বলছো টম? দেবযানী চ্যাটার্জি? আরে সে তো পুরো সাংঘাতিক উকিল। হ্যাঁ স্যার, এখনো পর্যন্ত যা আপডেট পেলাম তাতে বুঝলাম দেবযানী চ্যাটার্জি তো একেবারে হাত ধুয়ে অনিন্দিতার পেছনে পড়ে গেছেন। ওকে এই কেস থেকে বাঁচানো কোনো মতেই আমাদের পক্ষে সম্ভব নয়। অলরেডি মিসেস চ্যাটার্জি আদালতে এটা প্রমাণ করেছেন যে ওই বন্দুকটা অনিন্দিতার ফ্ল্যাটেই ছিল। আর ওই অমিতাভ নন্দী বলে যে লোকটার কাছ থেকে ব্ল্যাকমেল করে 3 লাখ টাকা নিয়েছিল, সেও আজকে কোর্টে এসে স্টেটমেন্ট দিয়েছে। মাই গড, এখন তাহলে কি হবে? এইভাবে চলতে থাকলে তো তাহলে খুব তাড়াতাড়ি আমাদের নামও সামনে চলে আসবে। স্যার, আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এই অনিন্দিতা মেয়েটিকে সরাতেই হবে। দেখো টম, এই অনিন্দা মেয়েটি বেশ চালাক চতুর মেয়ে ছিল, আমাদের কাজের জন্য একদম পারফেক্ট। কিন্তু এইরকম একটা বাজে কেসে ওর নাম জড়িয়ে গেছে। এখন হয়তো আরও অনেকেই এসে ওর এগেনস্টে স্টেটমেন্ট দেবে এবং এরপর খুব তাড়াতাড়ি আমাদের নামও সামনে চলে আসবে। যা কিছু করতে হবে তাড়াতাড়ি করতে হবে, ও যেন পুলিশের কাছে মুখ না খুলতে পারে। আশা করি তুমি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি। হ্যাঁ বস, আর আমি যত তাড়াতাড়ি পারি এই পাশে অন্য কাউকে জোগাড় করছি যে এই কাজটা করতে পারবে। হয়তো একটু সময় লাগবে। সময় আমাদের কাছে বেশি নেই। কোনো একটা মেয়েকে তাড়াতাড়ি জোগাড় কর যে মিস্টার চ্যাটার্জির কাছে গিয়ে মিস্টার চ্যাটার্জিকে নিজের রূপে মুগ্ধ করে কাজটা হাসিল করতে পারবে। আর অনিন্দিতা বলে এই মেয়েটিকে তাড়াতাড়ি সরানোর ব্যবস্থা কর। লোকটা গাড়ির সিটে রাখা খামের মতো কিছু একটা দিল টমের হাতে। বাকি পেমেন্টটা কাজের পরে তুমি পেয়ে যাবে। যা কিছু করবে তাড়াতাড়ি করবে। হ্যাঁ বস। ঘড়ির কাঁটায় এখন প্রায় রাত 1টা। অনিন্দিতার চোখে একদম ঘুম নেই। যদিও তার জীবনে আজকে এই প্রথম নয় যে সে এরকম একটা পরিস্থিতিতে পড়েছে। ছোটবেলা থেকেই বাকি সাধারণ মেয়েদের মতন ওর জীবন ছিল না। ওকে জীবনের প্রত্যেকটা পদে পদে লড়াই করতে হয়েছে। ওকে লড়াই করতে হয়েছে বেঁচে থাকার জন্য। কখনো খুলে ফেলতে হয়েছে নিজের শরীরের পোশাক, আবার কখনো শুতে হয়েছে কোনো অচেনা পুরুষের সাথে। সহ্য করতে হয়েছে তাদের অত্যাচার, কখনো শরীরে সিগারেটের ছ্যাঁকা, আবার কখনো ব্লেডের বাড়ি। অনিন্দিতা ভেবেছিল এটাই হয়তো হবে তার শেষ কাজ। এরপরে ও মোহনকে নিয়ে চলে যাবে আমেরিকা। সেখানে নতুন করে সবকিছু শুরু করবে, যেখানে ওদেরকে কেউ চিনবে না, অনিন্দিতাকে তাড়া করবে না,
ওর ভয়ঙ্কর অতীত। ওখানে একটা নতুন পরিচয় বাঁচবে ওরা। মোহনী অনিন্দিতার জীবনে একজন পুরুষ যে ওকে সর্বস্ব দিয়ে ভালোবেসেছে, কোনো স্বার্থ ছাড়া। অনিন্দিতা জানতো যে কাজ সে করতে যাচ্ছে তাতে পদে পদে রয়েছে বিপদ। এই পথে নামা যত সহজ, এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই বলতে গেলে নেই। একমাত্র রাস্তা হলো মৃত্যু। আর এই জন্য ওই অতগুলো টাকা আর লাইফ ইন্স্যুরেন্স পলিসি করে রেখেছিল অনিন্দিতা, যাতে করে ওর যদি কিছু হয়ে যায় অন্তত মোহন যেন একটু ভালোভাবে বাঁচতে পারে। অনিন্দিতা কিচেনে গিয়ে একটা স্ট্রং কফি বানিয়ে আনলো। আজকে বাইরে বেশ ঠান্ডা। গায়ের চাদরটা জড়িয়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো অনিন্দিতা। সিগারেট ধরিয়ে কফিতে চুমুক দিতে থাকলো। তবে মাঝে মাঝে ওর বুকের ভিতর কেমন যেন একটা ঝড় উঠছে। মোহন যে কেন এই ভুলটা করতে গেল কে জানে। হয়তো মোহনের জায়গায় অন্য কোনো পুরুষ থাকলেও এই একই কাজ করত। অনেকবার মোহনকে সত্যি কথাটা বলার চেষ্টা করেছ, কিন্তু বলে উঠতে পারেনি। যদি এই সত্যটা সহ্য করতে না পেরে মোহন ওকে ছেড়ে চলে যায় দূরে, তাহলে তো অনিন্দিতার জীবনে বেঁচে থাকারই আর কোনো মানে থাকবে না। চারিদিকে কেমন একটা থমথমে পরিবেশ। ঠিক এমন সময় হঠাৎ কলিং বেলটা বেজে উঠল অনিন্দিতার ফ্ল্যাটের। অনিন্দিতার হঠাৎ কি মনে হলো, ও একবার টিভির দিকে দ্রুত পা চালালো। কিন্তু কিছু একটা মনে পড়তেই ওর বুকের ভেতরটা ধড়াস করে উঠল। রিভলভারটা তো এখন পুলিশের কাছে, কি হবে এখন? কিন্তু এত রাতে আবার কে এলো? মোহন তো এখন পুলিশ কাস্টাডিতে। মোহন আবার কোনোভাবে পুলিশ কাস্টাডি থেকে ছাড়া পায়নি তো? আবার কলিং বেলটা বেজে উঠল। ঘড়ির কাঁটায় 1:30 বাজল। অনিন্দিতা ভাবতে থাকলো, তাহলে কি বস লোক পাঠিয়েছে? কথাটা মনে পড়তেই ওর সারা শরীর যেন ঠান্ডা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আজকে কোর্টরুমে যে ঘটনা ঘটলো সেটা নিশ্চয়ই এতক্ষণে বস জানতে পেরেছে। বস কি তাহলে আমাকে সন্দেহ করছে? অনিন্দিতার ব্যাপারটা বুঝতে আর বাকি রইল না। কিছুক্ষণ চারিপাশ নিস্তব্ধ, যেন একটা পিন পড়লেও আওয়াজ শোনা যাবে। অনিন্দিতা আস্তে আস্তে এগিয়ে গেল দরজার দিকে। দরজার ছোট ফুটোটা দিয়ে বাইরে দেখার চেষ্টা করল। তবে আশ্চর্য ব্যাপার, বাইরে তো কেউ নেই। অনিন্দিতা একটা দীর্ঘশ্বাস ফেলে পিছন ঘুরতেই দেখল কেউ একজন বসে আছে ওদের ডাইনিং রুমের সোফাতে। কে ওখানে? কে ওখানে? তবে কোনো উত্তর দিল না আততায়ী। টম, টম, তুমি এখানে এত রাতে কি করছো? আর তুমি ভেতরেই বা এলে কি করে? তুমি এখান থেকে এক্ষুনি চলে যাও, এক্ষুনি চলে যাও, না হলে আমি কিন্তু চিৎকার করব। চিৎকার করে কোনো লাভ নেই অনিন্দিতা। তোমার মতো একটা মেয়ের চিৎকার শুনে কেউ ছুটে আসবে না। সবাই এখন তোমার আসল পরিচয় জেনে গেছে যে ইউ আর আ বিচ। অনিন্দিতা নিজের হাতের কাপটা ছুঁড়ে মারল টমকে লক্ষ্য করে, কিন্তু টম নিচু হয়ে গেল। কাপটা গিয়ে সজোরে লাগলো বড় এলসিডি টিভিটাতে। রেকর্ড আওয়াজ করে দেওয়াল থেকে খসে পড়ল টিভিটা। মাটিতে পড়ে সেটা চুরমার হয়ে গেল। অনিন্দিতা ছুটে যেতে গেল কিচেনের দিকে, কিন্তু ঠিক সেই মুহূর্তেই একটা গুলি এসে বিঁধল অনিন্দিতার পিঠে। ফ্লোরের মধ্যে পড়ে গেল অনিন্দিতা।
রক্তে ভেসে যাচ্ছে ওর শরীর। অনিন্দিতা দেখল টম এসে দাঁড়িয়েছে সম্পূর্ণ অনিন্দিতার উপরে। একটা পৈশাচিক হাসি ফুটে উঠল টমের মুখে। অনিন্দিতা ভাঙা গলায় বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমার পায়ে পড়ছি, আমাকে টম মেরো না। সরি অনিন্দিতা, আমার কিচ্ছু করার নেই, বসের অর্ডার আছে। এভরিথিং ইজ বিজনেস, নাথিং ইজ পার্সোনাল। এরপরেই টমের বন্ধু থেকে বেরিয়ে আসা একের পর এক গুলি ঝাঁঝরা করতে থাকলো অনিন্দিতার শরীরকে। নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি, আমি প্রীতম। আজকের সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো নিউ টাউনে কিছুদিন আগে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার সাক্ষী অনিন্দিতা সেনকে আজ সকালে তার ফ্ল্যাটে গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়া গেছে। গুলিবিদ্ধ অবস্থাতে পাওয়া গেছে অনিন্দিতা সেনকে। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো কোনো তথ্য প্রমাণ কিছু পাওয়া যায়নি বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। টিভির দর্শকদের জানিয়ে রাখবো, গত 7ই ডিসেম্বর ভোরবেলা এই আবাসনে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। অনিন্দিতা দেবীকে খুন করতে এসে নিজেই খুন হন তার স্বামী মোহন সেনের বন্ধু সুরেশ। আর কলকাতা টিভির দর্শকদের এও জানিয়ে রাখবো যে অনিন্দিতার দেবীর স্বামী মোহন সেন তিনিও কিন্তু এখন পুলিশ কাস্টাডিতে রয়েছেন। তাহলে এই নৃশংস খুন করলো কে? এই শহরে আর কতদিন এরকম নৃশংস ঘটনা ঘটতে থাকবে আর তার বলি হতে থাকবে অনিন্দিতা সেনের মতো অসহায় মহিলারা? ঘটনার 1 বছর পর, অনিন্দিতা যাওয়ার প্রায় 1 বছর পর মহামান্য আদালত নিজের রায় শোনালো। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণ দেখে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে শ্রীমতী গার্গী চৌধুরী গত 7ই ডিসেম্বর অনিন্দিতা সেনের খুনের চক্রান্ত করার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন। আদালত শ্রীমতী গার্গী চৌধুরীকে আইপিসির 120B ধারায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল। অপরদিকে এই কেসে অনিন্দিতা সেনগুপ্তর হাজবেন্ড মোহন সেনের জড়িত থাকার কোনো উপযুক্ত তথ্য প্রমাণ না পাওয়ায় মোহন সেনকে মুক্ত করা হলো। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। গার্গীর 2 চোখ দিয়ে স্রোতের মতো জল নেমে এলো। কাঠগড়ায় ধপ করে বসে পড়ল সে। কোথা থেকে কি হয়ে গেল? ঘটনা 2 বছর পর, রাজশ্রী একটা সিগারেটের দোকানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। ওদের অফিসের সিইও মিস্টার চ্যাটার্জির কৃপাতে আজ রাজশ্রী কোম্পানির RSM। অনেক বড় দায়িত্ব। ছুটে বেড়াতে হয় কলকাতা, মুর্শিদাবাদ, উড়িষ্যা, কখনো বিহার, আবার কখনো ঝাড়খণ্ড। ছোট একটা গাড়িও নিয়েছে রাজশ্রী। যদিও রাজশ্রী কোনোদিন ভাবেনি এত তাড়াতাড়ি এত কিছু হবে। মাত্র কয়েক বছর আগে কোম্পানিতে জয়েন করে রাজশ্রীর যেভাবে ইনক্রিমেন্ট হয়েছে সেটা পুরনো সিনিয়র কলিগদের কাছেও একটা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। সিগারেটটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে গাড়ির দিকে এগোতে যাচ্ছিল রাজশ্রী। হঠাৎ কিছু একটা দেখে যেন ভূত দেখার মতো চমকে উঠল। আরে মোহন না? আরে রাজশ্রী যে, কি খবর ভাই বল? এই শুনলাম নাকি তোর RSM এর পোস্টে প্রমোশন হয়েছে। আরে ওসব ছাড় বেটা, তোর কি খবর এখন বল। আমার আর খবর, এই নিজে একটা ছোটোখাটো কোম্পানি খুলেছি। হ্যাঁ, তোর হাতে কিছু সেলসের ভালো ছেলে থাকলে দিস না। বলিস কি রে, তুই নিজের কোম্পানিও খুলে ফেললি? ওরকম বলিস না, মালিক আবার কিসের? মালিক হলে তো এখন এসি রুমে বসে থাকতাম। এখন আমি আর আমার ওই ডেলিভারির ছেলেগুলো ছাড়া আপাতত কোম্পানি বলতে কিছুই নেই। হ্যাঁ শোন, তোর হাতে যদি ভালো কিছু সেলসের ছেলে থাকে একটু দিস। 1 মিনিট দাঁড়া, এই নে এটা আমার কার্ড। মানিব্যাগ থেকে একটা কার্ড বার করে মোহন রাজশ্রীকে দিল। চলি রে ভাই,
একটা ক্লায়েন্টের সাথে আবার অ্যাপয়েন্টমেন্ট আছে। মোহন চলে যাওয়ার পর রাজশ্রী কার্ডটাকে কিছুক্ষণ দেখে ছিঁড়ে ফেলে দিল ডাস্টবিনে। সিইও স্যার ঠিকই বলতো, মালটা গুড ফর নাথিং। রাজশ্রী হালকা হেসে এগিয়ে গেল সামনের দিকে। 10 বছর পর মিসেস চ্যাটার্জি নিজের কেবিনে বসেছিলেন। আজকে অফিসের সবাই একটু ব্যস্ত। গত মাসে কোম্পানিটার ওনারশিপ ট্রান্সফার হয়েছে। কোনো এক সেন গ্রুপ অ্যান্ড কোম্পানি এই কোম্পানিটাকে কিনে নিয়েছে। মালিকের আজকে আসার কথা, তাই অফিসের প্রস্তুতি পর্ব তুঙ্গে। মিসেস চ্যাটার্জি নিজের কেবিনে বসে গতকাল রাত্রে তৈরি করা স্পিচটার উপরে একবার চোখ বুলিয়ে নিচ্ছিলেন। আপনার জন্য অপেক্ষা করছি। হ্যাঁ, হ্যালো মিস্টার সেন। স্যার, ভিতরে আসবো? আরে রাজশ্রী, আসো আসো। কি গো, 12টা তো বাজতে যায়, ওনার তো প্রায় আসার সময় হয়ে পড়ল। হ্যাঁ স্যার, আমরা পুরো রেডি ওনাকে ওয়েলকাম করার জন্য। দেখে নিও সব কিছু একবার। তোমাকে ছাড়া তো জানো আমি কাউকে বিশ্বাস করতে পারি না। হ্যাঁ স্যার, আপনি একবারে নিশ্চিন্ত থাকুন, সব কিছু ঠিক আছে। হঠাৎ করে হন্তদন্ত হয়ে অহনার রুমে ঢুকলো। স্যার, উনি চলে এসেছেন। আরে তাই নাকি? এই চলো চলো, আর দেরি করে লাভ নেই। সারা অফিস আজকে নতুন মালিককে অভ্যর্থনা জানানোর জন্য ব্যস্ত। সবার আগে দাঁড়িয়ে রয়েছেন মিসেস চ্যাটার্জি, কোম্পানির সিওআই। কিছুক্ষণের মধ্যেই একটা বড় রোলস রয়েস ফ্যান্টম অফিসের গেট দিয়ে ভেতরে প্রবেশ করল। কোম্পানির সিওআই মিসেস চ্যাটার্জি হাতে একটা বড় পুষ্পস্তবক নিয়ে এগিয়ে গেলেন সেই দিকে। রাজশ্রী অহনাকে উদ্দেশ্য করে বলল, দেখলি, 22 কোটি টাকার গাড়ি, এমনি এমনি কোম্পানির মালিক নাকি উনি? কিন্তু এরপরে কিছুক্ষণের মধ্যেই যে ঘটনাটা ঘটল তার জন্য মিসেস চ্যাটার্জি, রাজশ্রী বা অহনা বা কোম্পানির কেউই প্রস্তুত ছিল না। গাড়ি থেকে যিনি নেমে দাঁড়ালেন তাকে দেখে মিসেস চ্যাটার্জি, রাজশ্রী, অহনা হাঁ হয়ে ভূত দেখার মতন দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এ কি, তারা কোনো স্বপ্ন দেখছে নাকি? সেটাই তারা বুঝতে পারল না কিছুক্ষণ। মিসেস চ্যাটার্জির হাত থেকে আরেকটু হলেই ফুলের তোড়াটা মাটিতে পড়ে যেত। কোনো মতে সামলে নিলেন তিনি সেটা। মিসেস চ্যাটার্জির সামনে দাঁড়িয়ে আছে সেই গুড ফর নাথিং মোহন সেন, সেন গ্রুপ অফ কোম্পানির মালিক। কি হলো মিস্টার চ্যাটার্জি, আমাকে ওয়েলকাম জানাবেন না? হ্যাঁ 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 স্যার, অবশ্যই অবশ্যই অবশ্যই। কথাটা বলে ফুলের তোড়াটা ওনার হাতে দিলেন মিসেস চ্যাটার্জি। এরপরে কিছু ফর্মালিটি সেরে মোহন মিসেস চ্যাটার্জিকে উদ্দেশ্য করে বলল, মিস্টার চ্যাটার্জি, আপনি যাওয়ার আগে আমার কেবিনে একবার দেখা করে যাবেন। মিসেস চ্যাটার্জি নিজের দুটো চোখে এখনো বিশ্বাস করতে পারছিলেন না। এ কি কোনো দুঃস্বপ্ন নাকি? কোনো দিন সম্ভব? যার কেরিয়ার নিজের হাতে একদিন শেষ করে দিয়েছিলেন মিস্টার চ্যাটার্জি, আজকের সে কিনা এই কোম্পানির মালিক, আর ওনাকে কাজ করতে হবে তার আন্ডারে? না না, এ কিছুতেই সম্ভব নয়। আর মাত্র একটা বছর বাকি আছে ওনার রিটায়ারমেন্টে। মিসেস চ্যাটার্জি ভেবেছিলেন অন্তত এই 1 বছরের মধ্যে একটু সব কিছু গুছিয়ে নেবেন। সব কিছুই প্ল্যান মাফিক চলছিল, কিন্তু মোহন যখন এই কোম্পানির মালিক, মিসেস চ্যাটার্জিকে সে একদিনে এই কোম্পানিতে রাখবে না, আর সেটা শুধু সময়ের অপেক্ষা। মিসেস চ্যাটার্জি কেবিনের বাইরে নক করলেন। স্যার, ভেতরে আসবো? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আসুন আসুন।
মোহন এবার মিসেস চ্যাটার্জিকে দেখে প্রশ্ন করল, কেমন লাগে মিস্টার চ্যাটার্জি, নিজের কোনো জুনিয়র কলিগ যার কেরিয়ার একদিন আপনি শেষ করে দিতে চেয়েছিলেন নিজের হাতে, তাকে কোম্পানির মালিক হতে দেখে? মিসেস চ্যাটার্জি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলেন। স্যার, আমার রেজিগনেশনটা তাহলে আজকেই? না মিস্টার চ্যাটার্জি, এই জায়গাটাতেই তো আপনার আর আমার মধ্যে পার্থক্য। আপনি জীবনের এতগুলো বছর এই কোম্পানিকে দিয়েছেন, এই কোম্পানির এখনও আপনাকে দরকার আছে। আপনি এই কথাটা নিশ্চয়ই ভালো করে জানেন মিস্টার চ্যাটার্জি যে আমি যে কোনো একটা গ্রোথে থাকা কোম্পানিকে কিনতেই পারতাম, কিন্তু আমি সেই সমস্ত কোম্পানি না কিনে এই যে কোম্পানিটা দিনের পর দিন ডাউনফলে যাচ্ছে সেই কোম্পানিটাকেই কেন কিনলাম? এই কোম্পানির সাথে আমার একটা পুরনো হিসেব বাকি আছে। এক মহিলা সেন্ট্রাল জেলের গেটটা আস্তে করে খুললেন। একজন সেখান থেকে বেরিয়ে এলো, আর কেউ নয়, সেটা গার্গী চৌধুরী। একবার পিছনে ফিরে তাকালো গার্গী। জীবনের 10-10টা বছর কেড়ে নিল এই উঁচু উঁচু দেওয়াল আর এই লোহার গেটগুলো। যদিও মা আর ভাই অনেকবারই দেখতে এসেছিল গার্গীকে, কিন্তু বাবা একবারও আসেননি। বাবা হয়তো কোনোদিন স্বপ্নেও কল্পনা করতে পারেননি যে তার মেয়ে কোনোদিন এমন একটা নোংরা কাজ করতে পারে। যদিও গার্গীর 14 বছরের শাস্তি হয়েছিল, কিন্তু জেলে আচরণ ভালো হওয়ার কারণে 4 বছর আগেই ছেড়ে দেওয়া হয়েছে গার্গীকে। গার্গী এসে রাস্তার মাঝখানে দাঁড়ালো। না, কেউ নিতে আসেনি। জেল থেকে পাওয়া কিছু খুচরো টাকাই এখন সম্বল গার্গীর কাছে। অটো 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 একটা অটো ডেকে অটোতে চেপে বসল। গার্গীদের বাড়িটা উত্তর কলকাতার একটা পুরনো বাড়ি। বাড়িটা ঠিক একই রকম রয়েছে। বিগত 10 বছরে যেন কিছুই পাল্টায়নি বাড়িটা। গার্গী দরজা নক করতেই মা দরজা খুললেন। গার্গী, তুই কবে ছাড়া পেলি? সব কথা কি রাস্তাতেই বলবে? ভেতরে আসতে বলবে না? না, বলবো না। ঘরের ভেতর থেকে একটা কর্কশ কণ্ঠ ভেসে এলো। 10 বছর পর বাবার গলার আওয়াজ শুনল গার্গী। বাবা? একদম বাবা বলে ডাকবে না আমাকে। আমাদের কাছে সেই দিনই তুমি মরে গেছিলে, যেদিন ওরম একটা লোফার ছেলের কথা শুনে অত বড় একটা নোংরা কাজ করেছিলে। তোমার জন্য আমরা সমাজে মুখ দেখাতে পারি না। এর জন্যই তোমাকে ব্যাংক থেকে টাকা ধার নিয়ে MBA পড়িয়েছিলাম, লাখ লাখ টাকা খরচা করে। বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এক্ষুনি এই বাড়ি থেকে। এই বাড়িতে তোমার জন্য কোনো জায়গা নেই, বেরিয়ে যাও। ওগো, আমি তোমার দুটো পায়ে পড়ি, ও কোথায় যাবে? এতগুলো বছর তুমি এটা শাস্তিই পেলো বলো? আমরা যদি বার করে দিই, ও কোথায় যাবে? থাক মা, থাক, আমি চলি। জীবনের এতগুলো বছর তো দেখতে দেখতে কেটেই গেল জেলের অন্ধকারে। জীবনের বাকি দিনগুলো আমি কোথাও একটা কাটিয়ে দেব। তোমাদেরকে আর আমাকে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। থাক, তো তোমরা ভালো থেকো। আমি চলি। আমি চলি। গার্গী, গার্গী, শোন, কোথায় যাচ্ছিস মা? শোন, বাবার উপর রাগ করতে নেই মা, শোন। গার্গীর বাবা গার্গীর মায়ের হাত ধরে তাকে ভেতরে টেনে নিয়ে দরজাটা মুখের উপরে বন্ধ করে দিলেন গার্গী। গার্গী এটা ভালো করেই জানতো, মা ক্ষমা করলেও বাবা কোনোদিনও তাকে ক্ষমা করবে না। গার্গী আস্তে আস্তে পা চালালো রাস্তার দিকে। ওর মনে চলতে থাকলো, কি হবে আর এই জীবন রেখে? এর থেকে জেলেই ভালো ছিলাম। অন্তত কোথাও একটা থাকার জায়গা তো ছিল, দুবেলা দুটো খেতে তো পাওয়া যেত। গার্গী দেখলো একটা বড় গাড়ি আসছে রাস্তা দিয়ে। ঠিক আছে, তবে
তবে আজকেই সব শেষ। ও কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়ল গাড়িটার সামনে। গার্গীর যখন জ্ঞান ফিরল, দেখল ও একটা নার্সিংহোমের বেডে শুয়ে আছে। ওর হাতের কনুইয়ের কাজটা একটু ব্যান্ডেজ করা। গার্গীর শেষ যতটা মনে পড়ে, ও কোনো একটা গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েছিল। তবে কিছুক্ষণ পরে গার্গী যা দেখল, ওর যেন নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। গার্গীর সামনে দাঁড়িয়ে আছে মোহন। ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিল গার্গী। কেন আমাকে বাঁচাতে গেলে মোহনদা? কেন আমার আর সুরেশের জীবন নষ্ট করে দিও? তোমার কোনো শান্তি হয়নি না? তুমি কি ভাবো যে আমরা কিছু জানতে পারিনি? আমরা সব জানতাম, সব। গার্গীর হাতটা পাশে বসে টিপে ধরল মোহন। বিশ্বাস কর, তোকে বাঁচানোর জন্য আমি সব কিচ্ছু করেছি। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সব জায়গায় ঘুরেছি তোকে বাঁচাতে, কিন্তু কিন্তু কিচ্ছু করা সম্ভবই হয়নি। এখন আর এসব বলে কি লাভ মোহনদা? তুমি পারবে আমার জীবনের ওই 10টা বছর ফিরিয়ে দিতে? তুমি পারবে আমার মা বাবাকে আবার আমার কাছে ফিরিয়ে দিতে? তুমি পারবে সুরেশকে আবার জীবনে ফিরিয়ে দিতে? পারবে তুমি? মোহন কিছুক্ষণ মুখ নিচু করে বসে থাকলো। আমাকে ক্ষমা কর গার্গী, ক্ষমা কর। এখন কেমন আছেন গার্গী ম্যাডাম? গার্গী কিছু একটা দেখে যেন ভূত দেখার মতন আবার চমকে উঠল। ছুটকি, তুই এখানে কি করছিস? ছুটকি এখন এই নার্সিংহোমের ডাক্তার। তুমি কি বলছো মোহনদা? ছুটকি কিভাবে ডাক্তার হলো? মানে আমি কিছু বুঝতে পারছি না। তোরা আমাকে ভুল বুঝছিস গার্গী, তোদেরকে কোনো দিনের জন্য ভুলিনি। সুরেশের ওইভাবে মারা যাওয়ার পর তো জানিসই ছুটকি আর ওর মায়ের কি অবস্থা হয়েছিল। আমি আদালত থেকে ছাড়া পেয়ে সবার আগে ওদের কাছেই যাই। আমার কাছে যা কিছু ছিল টুকটাক গাড়ি বিক্রি করে সুরেশের মাকে আগে অ্যাডমিট করাই। টাকার জন্য ছুটকি পরীক্ষায় বসতে পারছিল না, সেটার ব্যবস্থা করি। এরপর যখন অনিন্দিতা লাইফ ইন্স্যুরেন্স থেকে 10 কোটি টাকা পেলাম, তখন একটা ছোটোখাটো ব্যবসা শুরু করলাম। একদিকে সুরেশের মায়ের ট্রিটমেন্ট চলতে থাকলো, অপরদিকে ছুটকি জয়েন্টে চান্স পেয়ে ডাক্তারি পড়তে শুরু করলো। আর ওইদিকে আমি তোকে বাঁচানোর জন্য হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সমস্ত রকমের চেষ্টা করলাম। তারপর কি হলো তুই তো সবই জানিস। গার্গী এই সমস্ত কিছু এক নিঃশ্বাসে শুনে গেল। তো ডক্টর অ্যান্ড ছুটকি, এখন কি গার্গীকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, নিয়ে যেতে পারেন। তবে গার্গীদি, এখন কিন্তু একদম স্ট্রেস নিলে চলবে না। গাড়িতে গার্গী মোহনের সাথে কোনো কথা বলল না। হঠাৎ মোহনের গাড়িটা মোহনের পুরনো বাড়ি নিউ টাউনের সেই ফ্ল্যাটের সামনে এসে থামল। অনিন্দিতা মারা যাওয়ার পর মোহন আর এই ফ্ল্যাটে ফিরে আসেনি। মা বাবার কাছে চলে গেছিল। এই বাড়িটা মোহনের কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। কি মোহনদা, তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? এটা তো তোমার অ্যাপার্টমেন্ট। আরে বাবা, ভেতরে আয়, সব বলছি। অনেকদিন পরে দরজা খুলে ভেতরে ঢুকলো মোহন। ঘরের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে জিনিসপত্র। অনিন্দিতার জন্য একবার মনটা কেঁদে উঠল মোহনের। এবার মোহন নিজের ব্লেজারের পকেট থেকে একটা দলিল বের করে গার্গীকে দিয়ে বলল, এই নে, এই বাড়িটা আজ থেকে তোর। আমার মানে? দেখ গার্গী, তোর সাথে যেটা হয়েছে তোর জীবনের সেই বিগত 10টা বছর তো আমি তোকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এইটা তোর হকের টাকা। তুই ভাবিস না যে আমি তোকে দয়া করছি। হ্যাঁ, আর
শুধু তাই নয়, এই তোর বাকি 1 কোটি টাকা ক্যাশ। গার্গীর ব্যাপারটা বুঝতে অসুবিধা হলো না যে মোহন আর যাই হোক বিশ্বাসঘাতক নয়। সুরেশ মারা যাওয়ার পরে মোহন ছুটকিকে ডাক্তারি পড়িয়েছে, ওর মায়ের ট্রিটমেন্ট করিয়েছে। সুরেশের মা আজকে সম্পূর্ণ সুস্থ। আর গার্গী জেলে থাকার সময় মোহন অনেক চেষ্টা করেছে কোনোভাবে যদি গার্গীর শাস্তি কমানো যায়। আর মোহনের চেষ্টাতেই সময়ের এতটা আগে গার্গীর ছাড়া পেয়েছে, তাতেও কোনো সন্দেহ নেই। আর শুধু তাই নয়, 1 কোটি টাকার ফ্ল্যাট আর 1 কোটি টাকা ক্যাশেরও ব্যবস্থা আগে থেকেই করে রেখেছে মোহন। এ তো নয় বুঝলাম মোহনদা, কিন্তু কিন্তু আমি এখন বাকি জীবনটার কি করব? আর আমার যা ব্যাড রেপুটেশন মার্কেটে হয়েছে, নিশ্চয়ই কোনো কোম্পানি আমাকে আর কাজ দেবে না। কি বলিস রে? তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার তো আমি আগেই নিয়ে এসেছি। তুই আজকে থেকে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যে কোম্পানিতে তুই এতগুলো বছর কাজ করেছিস, যা কাজ করেছিস, সেটাই এখন আমার জন্য করবি। মোহন নিজের কেবিনে বসে নিজের ল্যাপটপে একটা জরুরি মেল করছিল। হঠাৎ গার্গী নক করে ভেতরে এলো। সরি গো, আজকে একটু লেট হয়ে গেল। এই বলছি, তোমার কিন্তু কালকে 10টা থেকে মিটিং আছে মিস্টার আগরওয়ালের সাথে। উফ, খালি মিটিং আর মিটিং, আর ভালো লাগছে না রে। এর থেকে মনে হয় আগেই ভালো ছিলাম। হ্যাঁ, একটা সেলস এক্সিকিউটিভের পোস্ট কিন্তু এখনো খালি আছে। তুমি যদি বলো তাহলে এইচআরের সাথে এখনই কথা বলতে পারি। গার্গীর কথা শুনে দুজনেই হেসে উঠল। ও এই হ্যাঁ মোহনদা, কালকে তোমার ঘর পরিষ্কার করতে গিয়ে দেখো এই ডায়েরিটা পেয়েছি। মনে হয় অনিন্দিতার ডায়েরি, একটা শোকেসের নিচে পড়েছিল। মোহন হাত বাড়িয়ে ডায়েরিটা নিল। তোমার ওই ফ্লাইটের টিকিটের ব্যাপারে একবার পারমিতার সাথে কথা বলে আসছি। ঠিক আছে, যা, তুই যা। মোহন ডায়েরিটা হাতে নিয়ে পাতা উল্টানো শুরু করলো। অনিন্দিতার যে আবার ডায়েরি লেখার শখ ছিল, সেটা মোহন কোনোদিনও জানতো না। কিছুটা পাতা উল্টাতে অনিন্দিতার সুন্দর হাতের লেখা চোখে পড়ল মোহনের। 2 ফেব্রুয়ারি। আজকে মোহনের সাথে দেখা করলাম। ছেলেটি বেশ ভালো, হ্যান্ডসাম আর খুব স্ট্রেট ফরওয়ার্ড। ওকে দেখে আমার কেন জানি না মনে হলো ওর মধ্যে কিছু একটা অ্যাচিভ করার ব্যাপার আছে। অনেকদিন পর কোনো পুরুষের চোখে আমার জন্য কিছুটা শ্রদ্ধা ভালোবাসা দেখলাম। আগে কয়েকবার ফোনে কথা হয়েছিল বটে, তবে ছেলেটার সমস্যা হলো বড্ড বেশি ওভার কনফিডেন্ট। ও জীবনে অনেক বড় হতে চায়, কিন্তু জানি না কেন 10 বছর ধরে একই কোম্পানিতে একই পোস্টে পড়ে আছে। যাই হোক, আজকে কিছুটা ভালো সময় কাটালাম। দেখা যাক চল কতদূর গড়ায়। 14 ফেব্রুয়ারি। আজকে মোহন আমাকে প্রপোজ করলো। আমি ব্যাপারটা যদিও আগে থেকেই জানতাম, কিন্তু আমি এখনই ওকে কোনো রিপ্লাই করিনি। ব্যাপারটা আমার কাছে বেশ ভয়ের। কি ভবিষ্যৎ হবে এই সম্পর্কের? আজ না হয় কাল মোহন আমার ব্যাপারে সব কিছু জানতে পারবে, তখন কি আর ওকে ধরে রাখতে পারবো? কিন্তু কেন জানি না ওর প্রতি আমি কিছুটা দুর্বল হয়ে পড়েছি। মোহনের সাথে দেখা হওয়াটা একটা কাকতালীয় ব্যাপার। আসলে মোহন আমাদের আগামী টার্গেট মিস্টার চ্যাটার্জির কাছে পর্যন্ত পৌঁছানোর একটা রাস্তা। এই জন্যই টম আমাকে মোহনের ফোন নাম্বার দিয়েছিল। এরপরে আমরা দেখা করি। আমাকে বারবার বলা হয়েছিল যেন খুব তাড়াতাড়ি এই মোহনকে আমি হাত করে ফেলতে পারি। তার জন্য যদি আমাকে মোহনের সাথে বিছানায় শুতে হয়,
তাতেও কোনো অসুবিধা নেই, কিন্তু মোহনের সাথে পরিচয় হওয়ার পর সব কিছু কেমন যেন বদলে গেল। দেখা যাক কি হয়। 20th ফেব্রুয়ারি। আজকে মোহনের প্রপোজালের উত্তর দিলাম। অনেক ভাবনা চিন্তা করে আমি মোহনকে হ্যাঁ বলেছি। আমি জানি না এই সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে। আমি এই ব্যাপারেও নিশ্চিত যে মোহনের মা বাবা কোনোদিনও আমার মতন একটা মেয়ের সাথে ওর বিয়ে দিতে চাইবেন না। আমি মোহনকে মিথ্যে কথা বলেছি যে একটা প্লেন ক্র্যাশে আমার বাবা মা মারা গেছিলেন। ব্যাপারটা মোহন ভালোভাবে মেনে নিলেও ওর মা বাবা যে ব্যাপারটাকে অত সহজে মেনে নেবেন না, সেই ব্যাপারে আমি নিশ্চিত। গতকাল টম ফোন করেছিল, বলেছে যা করার একটু তাড়াতাড়ি করতে হবে, হাতের সময় খুব কম। দেখা যাক কি হয়। 3rd মার্চ। আজকে মোহনের সাথে আবার দেখা হলো। না, আজ আমি মনস্থির করেই গেছিলাম আমার ব্যাপারে সমস্ত সত্যি কথা ওকে খুলে বলবো, কিন্তু কিছুতেই বলতে পারলাম না। যদি সবকিছু শুনে মোহন আমাকে ছেড়ে চলে যায়, তাহলে তো আমার জীবনে বেঁচে থাকার আর কোনো উদ্দেশ্যই থাকবে না। আমি এতদিন যেসব পুরুষদের সাথে মিশেছি, দেখা করেছি, তারা কেউ আমার গায়ে সিগারেটের ছ্যাঁকা দিয়েছে, কেউ আমাকে তাদের বিছানায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছে, আর কেউ বেল্ট দিয়ে মেরেছে। কাজের পরে টাকার বান্ডিল ছুঁড়ে দিয়েছে আমার নগ্ন শরীরে। আর এদিকে মোহন আমাকে পাগলের মতন ভালোবাসে। আমার প্রত্যেকটা কথা সে বিশ্বাস করে অন্ধের মতন, অথচ আমি তাকে দিনের পর দিন ঠকাচ্ছি। 15th মার্চ। আজকে মোহন আমাকে বিয়ের জন্য প্রপোজাল দিল। আমি আগামাথা কোনো কিছু না ভেবেই হ্যাঁ বলে দিয়েছি। এই এপ্রিলের 15 তারিখে আমাদের এনগেজমেন্ট। একদিকে যেরকম আমার খুশির শেষ নেই, অপরদিকে আতঙ্ক ও ভয় ক্রমশ আমাকে ঘিরে ধরছে। আমি ঠিক করেছি বিয়ের পর আমি মোহনকে নিয়ে আমেরিকা চলে যাব। এখানের কাজটা মিটে গেলে বসের কাছ থেকে একটা মোটা টাকা পাবো আমি। আমেরিকাতে গিয়ে না হয় কিছু একটা করে নেব দুজনে, নতুন সংসার পাতবো সেখানে। এখানকার এই ভয়ঙ্কর অতীত আর কিছু তাড়া করে বেড়াবে না আমাকে। 15th এপ্রিল। মাঝখানে নানান কাজের চাপে বহুদিন আর কিছু লেখা হয়নি। আজ মোহনের সাথে আমার এনগেজমেন্ট হলো। মোহনের অফিসের সব কলিগই এসেছিল, রাজশ্রী, সুরেশ, গার্গী, কিন্তু মোহনের মা বাবা আসেনি। আমি জানতাম ওনারা আসবেন না। 2-1বার ফোন করেও কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ওনারা কথা বলতে চান না। মোহন নিউ টাউনে একটা ফ্ল্যাট নিয়েছে। আমি বারবার বারণ করেছিলাম, কিন্তু ও কোনো কথা শোনেনি। 10th জুন। আজ মোহনের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়ে গেল। প্রতি উইকেন্ডেই মোহন এখন একটু করে ড্রিঙ্ক করে বাড়ি ফেরে। এটা আমার একদম পছন্দ নয়। আমি মোহনের মধ্যে একটা অন্য মানুষকে সবসময় খুঁজে বেড়াই, যার কাছে একটু স্বস্তি পাওয়া যায়। মোহনের উপর আমার অধিকার অনেক। আমি মোহনকে হারাতে ভয় পাই। 18th আগস্ট। আমরা গতকাল গ্যাংটকে এসে পৌঁছেছি। আজকে সকালে নাথুলা পাস গেছিলাম, বিকেলে গ্যাংটকের হোটেলে ফিরে এসেছি। কালকে গ্যাংটক শহরে সাইট সিইং করে আমরা চলে যাব পেলিং। পেলিং থেকে যাব দার্জিলিং। বিয়ের পরে এটাই আমাদের প্রথম ট্যুর। কিন্তু আজকে নাথুলাতে গিয়ে বড্ড আশ্চর্য হলাম। বসের লোক এখান পর্যন্ত চলে এসেছে আমার পিছন পিছন। তার মানে আমাদের প্রত্যেকটা জিনিস ওরা নজরে রাখছে। বস কি আর আমাকে একদমই বিশ্বাস করে না? 19th নভেম্বর। আজকের একটা অবাক করা ঘটনা ঘটল। আলমারি ঘাঁটতে গিয়ে দেখলাম যে আমার ফাইলের ভেতরে যে ইন্স্যুরেন্স পেপারটা ছিল সেটা মোহন কোনোভাবে জানতে পেরেছে, কারণ ইন্স্যুরেন্স পেপারটা ফাইলের সবার শেষে রাখা ছিল।
কিন্তু মোহন ভুল করে হয়তো ফাইলের উপরেই ওটা রেখেছে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম। এমনি মোহনের ওপর দিয়ে যা যাচ্ছে সেটা কিছুটা হলেও আমি বুঝতে পারছি। গতকাল রাত থেকেই দেখছি ও বেশ মন মরা, আমার সাথে খুব একটা ভালো করে কথাও বলছে না। কেউ কি ওকে আমার ব্যাপারে কিছু বলেছে? কিন্তু কে? আমাকে তো এখানে কেউ চেনে না। মোহন হঠাৎ করে আমার ইন্স্যুরেন্স পেপারটাই বা বের করতে গেল কেন? মোহনের কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? এই ব্যাপারটা নিয়ে একবার মোহনের সাথে আমার কথা বলা দরকার। 1 ডিসেম্বর। আজকে একটা দারুণ খবর পেলাম। আগামী 7ই ডিসেম্বর মোহনের অফিস কলিগ রাজশ্রীর বিয়েতে মিস্টার চ্যাটার্জি আসবেন। এটাই সুযোগ। এই সুযোগেই তো এতদিন অপেক্ষা করছিলাম। প্ল্যান ঠিকঠাক থাকলে খুব একটা অসুবিধায় পড়তে হবে না। এই কাজটা হলেই বস বলেছে আমার ছুটি। তারপরে আমার স্বপ্নের শহর নিউ ইয়র্ক। ওইখানে আমার আর মোহনের এক নতুন সংসার। কোনো ভয় নেই, কোনো আতঙ্ক নেই, সব কিছু নতুন করে শুরু করব। মা হওয়ার ইচ্ছে আমার অনেক দিনের। ছোট ছোট আঙুল, ছোট ছোট হাত, ছোট ছোট পা, সারা ঘর হামাগুড়ি দিয়ে বেড়াবে একটা ছোট্ট প্রাণ। ইস, আমার তো ভেবেই যে কি আনন্দ হচ্ছে। আর মাত্র কটা দিন, তারপর আমার এই অভিশপ্ত জীবনের সমাপ্তি ঘটবে। না, এরপরে আর ডায়েরিতে কিছুই লেখা নেই, কারণ এরপরে যে ঘটনাগুলো ঘটেছে তা সারা শহর জানে। সেই এক একটা দিন, এক একটা মুহূর্ত মোহন কোনোদিনও ভুলতে পারবে না। মোহন নিজের চেয়ার থেকে উঠে এসে অফিসের ব্যালকনিতে দাঁড়ালো। নিচে এক শহর, কত হাজার হাজার গাড়ি, হাজার হাজার মানুষ, হাজার হাজার নারী পুরুষ ছুটে চলেছে। তারা ছুটে চলেছে নিজের গন্তব্যে, কিছু পাওয়ার জন্য। কিন্তু এই আকাঙ্ক্ষার শেষ কোথায়?